আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? হ্যাঁ, বানাতে চাই। আর ইরানের মতো ইসলামী শাসন আন্দোলন যদি ক্ষমতায় নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারে, তাইলে কি আপনারা শরিয়া চালু করবেন কিনা, যেটা আমাদের প্রথম আলোচনা করেছিলেন? এবং একেবারে কোনো ধূম্রজাল নাই, কোন এর মধ্যে লুকোচুরি বলতে কিছু নেই, শরিয়া আইন বাস্তবায়ন করব। তার মানে তো এবং আমি মনে করি শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে তার মানে একটা খেলাফত সৃষ্টি চালু হবে, তাই তো? শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে এদেশে মানুষ মুক্তি পাবে। ওকে, হিন্দুরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। ওকে, তাহলে সংখ্যালঘুরা তারা ভালো মতো বসবাস করতে পারবে। মহিলারা তাদের ইজ্জত আবরু, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেক পরিবারের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। প্রত্যেক সংখ্যালঘু নিরীহ গোষ্ঠী সবার অধিকারকে বাস্তবায়ন করার শরিয়া আইনের প্রয়োজন। ওকে, তাহলে খেলাফত চালু হবে, তাই তো? শরিয়া আইন এর মধ্যে ব্যাপকতা অনেক বেশি। ইসলামী আইন, তখন কি ইসলামী ল, তখন কি আর খলিফা নির্বাচনের ব্যবস্থা থাকবে, নাকি খলিফা বায়াতের মাধ্যমে একজন থেকে? খলিফা তো শোনেন, খলিফা যে কাজটা করে তার নাম খেলাফত। হ্যাঁ, যেমন খুতবা জিনিসটা কি? খতিব যে কাজটা করে তার নাম খতিব, যেটা বলে সেটা খুতবা। আমি বুঝতে পারছি, মানে খলিফা কি তখন নির্বাচিত হবে, নাকি খলিফা মানে খলিফা তো নির্বাচিত হয়ে গেছে। খলিফাতে নির্বাচিত হওয়ার আগে খেলাফত হয় না, আগে নেতা নির্বাচিত হওয়ার পরে খেলাফত হয়। মানে সেটা তো আসলে ঠিক, মানে সেটা কি নির্বাচন নাকি সিলেকশন? কারণ হচ্ছে আমরা ইসলামের যে প্রথম, আমরা ইসলামের 4 খলিফা 4 ধরনের নির্বাচিত হয়েছে। কার দ্বারা নির্বাচিত হয়েছে? 4 ধরনের নির্বাচিত হয়েছে। 4 ধরনের, হ্যাঁ, 4 ধরনের, হ্যাঁ, নির্বাচিত হয়েছে। রাইট। আমরা যেই পদ একভাবে নির্বাচিত, যেইভাবে নির্বাচিত এখন হচ্ছি, আপনারা গণতান্ত্রিক জনগণ নির্বাচন করলে, হ্যাঁ, আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হইলেন, তারপরে শাসন ব্যবস্থাটা কিরকম হবে? শোনেন, গণতন্ত্র এক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। খালিদ ভাই, গণতন্ত্র নির্বাচন আরেক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। নির্বাচন হল নেতা নির্বাচনের পদ্ধতি। সমাজতন্ত্রবাদীরা নির্বাচন করে না? করে। তাদের আদর্শ কি? সমাজতন্ত্র। গণতন্ত্র সমাজতন্ত্র কি এক জিনিস? না, তন্ত্র হিসেবে আলাদা। কিন্তু গণতান্ত্রিক হইতে হলেও নির্বাচন দরকার আছে, সমাজতান্ত্রিক হইতে হলেও নির্বাচন দরকার আছে, দুইটাই নির্বাচন দরকার। তার মানে কি? নির্বাচন হলো নেতা নির্বাচন পদ্ধতি। ওকে, এটা হলো দর্শন না, এটা আদর্শ না। ওকে, নির্বাচিত হওয়ার পরে তার আদর্শে অ্যাপ্লাই করবে। নির্বাচিত হওয়ার পরে, অর্থাৎ আমি 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 শুধু স্টেজটা বুঝতে চাইছি হুজুর, যে আপনি গণতান্ত্রিক ভাবে বা গণতন্ত্রের মধ্যে যে নির্বাচন ব্যবস্থাটা আছে, অনেক সংস্কার টস্কারের মাধ্যমে, ওই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আপনি এইভাবে বলতে পারেন আমাদের দেশে যে নির্বাচন আছে, এইভাবে বলতে পারেন। ওকে, আমাদের দেশে আপনি রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্র ক্ষমতায় গেলেন বা শাসন ক্ষমতা একোয়ার করলেন, তারপরে আপনি শরিয়া চালু করবেন, তাই তো? ওই শরিয়া কি এখন অন্য পৃথিবীতে অন্য জায়গায় চালু আছে, এরকম কোন উদাহরণ কি আমরা দেখবো? মানে আমরা এরকম শরিয়া দেখতে চাই বা এরকম শরিয়া দেখতেছি, ধরেন এই পৃথিবীর অন্য কোন রাষ্ট্র? আমাদের শরিয়া, আমাদের দর্শন, হ্যাঁ, আমাদের দর্শন, আমাদের শরিয়া, হ্যাঁ হ্যাঁ, আমাদের কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে। এখনকার কোন রাষ্ট্র আছে কিনা? এখনকার কোন রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা, এরকম রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা? বিজ্ঞানের মধ্যে আপনি দেখতে পারেন শরিয়া অনেক বেশি। কার মধ্যে? আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তানের মধ্যে। আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? হ্যাঁ, বানাতে চাই। আর ইরানের মতো? দেখেন, ইরানের ব্যাপারটা হলো, যেখানে ইরানের যদি ভালো ভালো যে দর্শনগুলি আছে, ইরানের যে ভালো দর্শন, ওকে, যেটা শরিয়াতে সাংঘর্ষিক না। আমেরিকার যে ভালো দর্শন, শরিয়াতে সাংঘর্ষিক না। ইংল্যান্ডের কোনো ভালো দর্শন, শরিয়াতে সাংঘর্ষিক না। রাশিয়ার কোনো ভালো দর্শন, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না। এরকম জনগণের স্বার্থে। ওকে, ওকে, তাহলে আমি মোরলেস মনে করতেছি যে আফগানিস্তানে এখন যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে, আপনি বাংলাদেশে আপনারা যদি নির্বাচিত হন, তো সেরকম একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে চান, তাই তো? বলতে পারেন, কোনো সন্দেহ নেই। ওকে, প্রসঙ্গটা আইনা করি আর কি। আপনারা নারী বিষয়ক সংস্কার কমিশনের ঘোর বিরোধী। আপনাদের সমাবেশ থেকে এই কমিশনকে ডাস্টবিনে নিক্ষেপ করার দাবি করা হয়েছে। আপনারা বলেছেন নারী কমিশন প্রতিটি পৃষ্ঠায় ধর্মের অবমাননা করা হয়েছে, এর সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
ঢাকায় তাদের প্রকাশ্যে বিচার করতে হবে, যেন যেন ভবিষ্যতে এমন কেউ এমন প্রস্তাব দেওয়ার সাহস না পায়। এই নারী কমিশনের রিপোর্ট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। আপনি কি মনে করেন তাকেও শাস্তির আওতায় আনা উচিত কিনা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দুই হচ্ছে, নারীদের অধিকারের ক্ষেত্রে আপনি আফগানিস্তানের উদাহরণ দিয়েছেন, যেহেতু সেহেতু আমি বলতেছি যে আফগানিস্তানে মেয়েরা কাজ করতে পারে না, পড়ালেখা করতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট অনেক কাজ করতে পারে, বরং সৌদি আরবে অনেকে অনেক সহজে করতে পারে। আপনারা কোনটা নিতে চান? বা এবং ইরানে অনেক মেয়েরা অনেক কাজ করে, আরব দেশে, মালয়েশিয়া তো তাই। জি খালিদ ভাই, জি, আপনি নারী বলতে কোন নারী মনে করেন? আমাদের দেশে বেদের সম্প্রদায়ের নারী মনে করেন, না চেয়েছিলাম হেচ্ছা হয়ে গেলাম বেশ্যা এদের বাস্তবায়ন করতে চান, না তসলিমার দর্শন বাস্তবায়ন করতে চান, না সুফিয়া কামালের দর্শন বাস্তবায়ন করতে চান? আমি নারী পুরুষের সমান অধিকার চাই। আমি নারী পুরুষের সমান অধিকার চাই, মানুষ হিসাবে নারী এবং পুরুষের সমান অধিকার। আমি কথা বলতে দেন ভাই। জি, আমি আগে আমাকে প্রশ্ন করলেন, সেজন্য আমি বললাম আর কি। না ঠিক আছে, আমি সেই প্রশ্নের জবাব দেব। আমি নিজে প্রশ্ন করে নিজে জবাব দেব। ও আচ্ছা, বুঝতে পারিনি। জি, আমি প্রশ্ন করার পর আমি জবাব দেব। আমি সেই প্রশ্নটা নিজেকেই করতে। ঠিক আছে, ঠিক আছে। আমাদের দেশের নারীদের মধ্যে যারা মাদ্রাসা পড়াশোনা করে, ধরেন আমার স্ত্রী কি, আমার মা কি, আমার বোন কি, আমার মেয়ে কি। এখন আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার স্ত্রীর যদি কোনো, যারা বলছে চেয়েছিলাম হেচ্ছা হয়ে গেলাম বেশ্যা, তারা যদি প্রণয়ন করে সেই নারী নীতিটা, আপনি কি মনে করবেন? প্রশ্ন আপনার কাছে আমি করলাম, এটা জবাব দেবেন। দেখেন, আমরা নারীদের সমান অধিকার চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। ক্লিয়ার কাট কথা। আমরা নারীদেরকে সমান অধিকার চাই না। ধরে নেন খালিদ ভাই, আপনার স্ত্রী গেলেন বাজারে, বড় একটা ব্যাগ, যদি সমান হয় তার কতক্ষণ আমার স্ত্রী টানতে হবে, কতক্ষণ আপনার টানতে হবে, কিন্তু টানে কে ব্যাগটা? এখানে আমি আমার স্ত্রীকে অগ্রাধিকার দিই, মানে অগ্রাধিকার দিই, এখানে আমি কষ্ট বইতে দেব না। ধরে নেন 2 মণ একটা বোঝা, এটা আমি স্ত্রীর মাথায় তুলি না স্বামীর মাথায় তুলি, এখানে আমি স্ত্রীকে কষ্ট দেব না। আমি স্ত্রীর ন্যায্য অধিকার চাই। যেই আমি যদি ধরে নেন ইসলাম যদি শরিয়া যদি বাস্তবায়ন হয়, আমরা একই ঘরে 2টা চাকরি, যেমন স্বামীও ডিসি আর স্ত্রীও ডিসি হবে আর একজনের, আর আমার মা বোন নায়িকা থাকবে, এরকম না। বরং যেই ঘরে চাকরি নেই, যেই নারীর চাকরির প্রয়োজন, আমরা খুঁজে খুঁজে সেই নারীকে ডেকে ডেকে চাকরির ব্যবস্থা করব। শায়ক, আপনি আমাকে যখন কথা বলতে দিবেন তাহলে আমাকে দিয়েন আর কি, আমি কয়েকটা নোট নিচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করলে কথা সুবিধা। জি জি জি। যেমন নারীর শিক্ষা, নারীর শিক্ষা ইসলামের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস বলছেন আম্মাজান আয়েশা থেকে সুলুস বা নিস ইলম শেখার জন্য। আমাদের এমন কোন মুহাদ্দিস নেই যারা নারীদের উস্তাদ মানে না। আমাদের মুহাদ্দিসদের মধ্যে নারীদের উস্তাদ ব্যতীত কোন মুহাদ্দিস হাদিস পড়াতে পারে না। নারীর মধ্যে শিক্ষা নাই মানে? আম্মাজান কুবরা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার থেকে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস ব্যবসা শিখছেন এবং তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা ইসলামিক যদি হুকুমত করতে পারি তা নারীরা বড় ধনী হবে, আমরা তাকে ব্যবসা বানায় দেব। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা যখন হুদায়বিয়া সন্ধির সময়, কেউ, আমি সংক্ষেপে বলতেছি, কেউ নবী আলাইহিস সালাতু ওয়াস কথা অনুযায়ী হালাল হচ্ছিলেন না, তো উম্মে সালমা রাদিয়াল্লাহু পরামর্শ ক্রমে হালাল হয়েছিলেন। এখন কেউ যদি মনে করেন যে নারীবাদী মানে হলো তাকে ওই অমুকের দর্শনে চলতে হবে, এইটাই নারীদের সমান অধিকার, এইটাই মানি না। আমি মনে করি যেখানে নারীদের যতটুকু ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা দরকার, আমরা সেখানে নারীদেরকে সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব। দেখেন, ইসলামের মধ্যে মিশরের এক ডক্টর একটা কিতাব লিখছেন, সেটা 30,000 মুহাদ্দিসদের নাম দিয়ে আসেন, 30,000 মুহাদ্দিসা। বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা করা নিয়ে যে আপনাদের আদর্শ, সেই আদর্শের সাথে আপনারা ওই দিন যাদের সাথে মহাসম্মেলন করেছেন, অর্থাৎ জামায়াত, এনসিপি এবং অন্যান্য দলগুলি, তারা কি আপনাদের সাথে একমত কিনা? বা এই ব্যাপারটা নাও হতে পারে। ঠিক আছে। এইবার আপনি
নারীদের ন্যায্য অধিকারের কথা বলছেন সাহেব, নারীদের ন্যায্য অধিকারটা আসলে কে ঠিক করে দিবে? নারীদের ন্যায্য অধিকারটা কি সাহেব আপনি ঠিক করে দিবেন, নাকি নারীরা এরকম ভাবে ন্যায্য অধিকার নিতে পারবে যে ধরেন সে বিশ্ববিদ্যালয়ে পড়লো, পড়ার পরে সে চাকরি করবে কি করবে না, ঘর করবে না, বাচ্চা নিবে না, কি করবে সেটা সে তার মতো করে ঠিক করবে, সেটা সে ঠিক করবে, নাকি এটা রাষ্ট্র বা আপনি যারা রাষ্ট্র পরিচালনা করবেন তা ঠিক করে দিবে? রাষ্ট্র আপনার উপর কিছু নির্দেশ আইন দিয়ে দেয়, আবার রাষ্ট্র আপনার কিছু কাজ করার জন্য দেয়। ওকে, একটা রাষ্ট্র কিন্তু ব্যক্তিরও কিছু কাজের অনুমতি দেয়। ওকে, শরীয়ত এইভাবে আছে। তার মানে সংবিধানে কি মেয়েদের জন্য আলাদা আইন হবে যে নারীরা এটা করতে পারবে, পুরুষরা এটা করতে পারবে? পুরুষদের জন্য তো আইন থাকবে যে পুরুষ এটা করতে পারবে না, মানলাম, মানে নারী পুরুষের জন্য আলাদা আইন হবে কিনা সংবিধানে? এটা থাকবেই, প্রত্যেকের জন্য আছে। বাংলাদেশে এখন সংবিধানে নাই নারী পুরুষের জন্য আলাদা নাই। তাহলে আপনার এখন বাংলাদেশের আপনারা যে সমস্ত নির্দিষ্ট আসনগুলি রেখেছেন, না না, এটা আইন না। আইন বলতেছি বাংলাদেশে কোন পেশায় আমাকে একটু বলেন যে এই সিটে এটা সংরক্ষিত আসন অন্য কেউ নির্বাচন করতে পারবে না, কিন্তু আইন না? এটা তো আপনি বলুন এটা আইন না? হ্যাঁ আইন, কিন্তু সেটা তো পজিটিভ ডিসক্রিমিনেশন। পজিটিভ ডিসক্রিমিনেশন আইন মানে কি? আপনি হুজুর, আপনার সাথে আমি তর্ক করে পারবো না, কারণ হচ্ছে যে আমি তর্কের মুডে নাই, আপনি আমাকে বলেন বাংলাদেশের সংবিধান নারী পুরুষের, এখনকার সংবিধান নারী পুরুষের সমান অধিকার দেয় কিনা? নারীদের উপর জুলুম করে, নারীদের প্রতি সমান অধিকার নাই। আমার নারীরা দর্শিত হয়, আমার নারীরা ডিফোর্স হয়। পৃথিবীর যেসব দেশ অ্যাবসলিউট শরিয়া আইনে যেসব দেশ চলে সেই সব দেশেও নারীরা ধর্ষিত হয়। কম সংখ্যা একেবারে না 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 না, ওইখানে কেস কম, ঘটনা বেশি। আপনি আবার খোঁজ নেন হুজুর, আপনার অনেক পরিচিত আছে, আপনি সৌদি আরবে খোঁজ নেন, মিশরে খোঁজ নেন, কায়রোতে আপনি রাস্তায় হাঁটতে পারবেন না, মেয়েরা রাস্তায় হাঁটতে পারে না, মানুষ মেয়েদের গায়ে হাত দেওয়া হয়। আমি কিন্তু আন্তর্জাতিক মোসাদেও কাজ করি না, কাজ করি না ভাই। আমি কিন্তু যতটুকু দেখি ততটুকু বলতে পারি, আমি ভিতর গিয়ে কাজ করি না। আমি কিন্তু সৌদি আরবে, আচ্ছা ওকে, সেজন্য আপনি বলতেছেন ওখানে কম, সেজন্য আমি বলতেছি ওখানে কম না, আপনি চেক করেন। দুই নাম্বার হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যেসব মেয়েরা কাজ করেন, অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে বা অন্যান্য জায়গায় শ্রমিকের কাজ করেন, তারা কি তাদের এই কাজটা চালিয়ে যেতে পারবেন যদি আপনারা ক্ষমতায় আসেন? বরং আমরা কি করবো শোনেন খালিদ ভাই, আমার পরিকল্পনা রাখি। আজকে রাত তো একটার সময় আমার মেয়েদেরকে, আমার বোনদেরকে ছেড়ে দেয়, কোথায় থাকে, কোথায় যায়, কিভাবে করে, তার ইজ্জত আবরুর সংরক্ষণ কি করে, দায়িত্ব কে নিয়েছে? ইসলাম যদি ক্ষমতায় যায়, আমার প্রত্যেকটা মা বোনদের জন্য যারা ফ্যাক্টরি করবে তাদের জন্য বলা হবে তুমি এই স্পেসে ওদেরকে রাখার জন্য ব্যবস্থা করো। আমি কি করবো জানেন আপনি? যদি আমরা ইসলাম ক্ষমতায় যাই, তা আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা রাখবো। যেরকম ইউরোপে আমরা ছাত্ররা পড়তে যায় কি করে? পার্ট টাইম কাজ করে, পার্ট টাইম পড়াশোনা করে। ঠিক আমিও প্রত্যেক ইন্ডাস্ট্রিজের কাছে সিস্টেমটা এইভাবে রাখবো, তারা 5 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করবে আর তাদের জীবন নির্বাহ করার জন্য কাজ করবে। তারা ঘর সংসার করবে না। যে সমস্ত নারীরা ঘর সংসার করে না, যেমন অনেক যুবতী মেয়েরা আছে না ছাত্রী বয়সে, গরিব, বাবা মারে দেখবে না, দেখবে যেগুলো এখনো তো তারা মানে তারা 10 ঘন্টা কাজ করবে, 10 ঘন্টা কাজ করবে, 5 ঘন্টা পড়াশোনা করবে, তারপরে বাড়ি যাবে না। আমরা সময়কে কমায় দেবো। আমরা তো নিজের আত্মসাৎ করি, শ্রমিকদেরকে দিকে তাকাই না। ওকে, যেমন শ্রমিকদেরকে 1 টাকা, আমরা সেখান থেকে নেই 10,000 টাকা। ওকে, কিন্তু আমরা পার্সেন্ট শ্রমিকদের কাজ কমায় দেবো, বেতন বাড়ায় দেবো। ওকে, বিশ্ববিদ্যালয়ে যেমন নারীরা পড়াশোনা করছেন, এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে পুরুষরা পড়াশোনা করছেন, সেই সিস্টেমে মানে সেই শিক্ষানীতিতে তো পরিবর্তন আসবে, তাই তো? না, আসলে আমরা ভুল বুঝি কেন? জি, ইসলাম আসলে ব্যাংক, আদালত, যারা এখন বিচারক তারা বিচারক থাকবে, আচ্ছা, যারা ব্যাংকার তারা ব্যাংকার থাকবে। যে শিক্ষকরা পড়াইতেছেন তারা, যেমন ধরে না আমাদের শিক্ষকরা এখন কি পড়ায়, এখন পড়াইতেছে তারা ডারউইনের থিওরি, আরো অনেক কিছু পড়ায় ডারউইনের থিওরি পাশাপাশি, ধরে না যেটা ছিল না। তার মানে কি, শিক্ষা মন্ত্রণালয়ের নীতি চেঞ্জ হয়েছে কিন্তু যে উস্তাদগুলো চেঞ্জ হয়নি। ঠিক আমরাও প্রত্যেকটা জায়গায় শুধু কিছু নীতি আদর্শ চেঞ্জ করে দেব, যেটা সাংঘর্ষিক, যেটা মানুষের জন্য কল্যাণকর নয়, এটা শরিয়ার ভিত্তিক।
এটা 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 আপনারা একটা বোর্ড করে তারপর এটা ঠিক করে দিবেন যে এইটা প্রত্যেক জায়গায় আলাদা আলাদা বোর্ড থাকবে, সংস্থা থাকবে। শায়ক, অন্তর্বর্তী সরকারের সময় একের পর এক মাজার ভাঙা হয়েছে, যে সংখ্যা এখন শতাধিক হয়েছে। মাহফিল, জলসা, ওরসের আয়োজনও বন্ধ করা হয়েছে অনেক এলাকায়। এসব ঘটনায় কেউ বলছেন তৌহিদি জনতা জড়িত, কেউ বলছেন মব জড়িত। আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? সংখ্যালঘুদের প্রশ্নে আমি আবার পরে আসছি। আপনি যদি মাজার, ওয়াজ, তারপরে হচ্ছে মাহফিল, জলসা, ওরস, এই মাজার ভাঙ্গা, এটার সাথে আমরা একমত। মাজার মানে জায়েজ জিয়ারত, যেখানে জিয়ারত করা হয় সেটার নাম হলো মাজার। মসজিদ মানে কি? যেখানে চিন্তা করা হয় তার নাম মসজিদ। মাজার তো খারাপ জিনিস না। ওখানে যদি কেউ ভণ্ডামি করে, কেউ সিজদা দেয়, শিরক করে, সেটাকে বাধা দেওয়া উচিত, বুঝানো উচিত। কিন্তু কেউ যদি মাজার ভাঙ্গে, এটা করে সেটা করে, সেটা আমি একমত না। আমি মনে করি আমাদের যারা এই কাজগুলি করে সেখান থেকে তাদের ফিরে আসা উচিত। বরং ইসলামের নামে যে সমস্ত ভাইয়েরা, আমার ইসলামের দাবিদার আমার মুসলিম ভাই বোনেরা যদি শরিয়াত বিরোধী কোনো কাজ করে, আমি তাদের অনুরোধ করব এটা থেকে তাদের ফিরে আসা উচিত। ইসলামের মধ্যে যেগুলি নেই সেগুলো করা উচিত না। কিছু ঘটনায় দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে ঘটনাগুলি পাশের দেশ মানে ভারতেরও হতে পারে, কারণ ভারত একটি সাংঘাতিকভাবে, বিশেষ করে মোদী সরকার সাংঘাতিকভাবে মুসলমানদের উপর অত্যাচারী একটি সরকার, তার আদর্শ হিসাবেও সেটা বিলায়। তো সেইটার একটা আফটারমেথ, একটা ইফেক্ট হিসাবে বা কি হিসাবে আমি জানি না, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নানা ধরনের হামলা, অত্যাচার এবং হুমকি ধামকি এগুলি দেয়ার দেখি। এইসব ঘটনা আপনারা কিভাবে দেখেন? অনেকের কাছে এই ব্যাপারটি সামনে চলে আসে যে সংখ্যালঘুরা আসলে খুব বেশি নিরাপদ না। কেউ কেউ উদাহরণ হিসাবে এই যে ইসকনের বহিষ্কৃত নেতা এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর গ্রেপ্তার, জামিন একবার হওয়া না হওয়া, এগুলি নিয়েও প্রশ্ন তোলেন। এইসব ব্যাপারগুলি নিয়ে আসলে আপনাদের মতামত কি? দেখেন, আমাদের দেশের হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘুরা, শুধু হিন্দু সম্প্রদায় না, বৌদ্ধ হোক বা চাকমা হোক, যারাই হোক না কেন, আমাদের দেশের সংখ্যালঘুরা যে নিরাপদে আছে, গোটা দুনিয়ার মধ্যে, ভারতের মধ্যে সংখ্যালঘুরা এত নিরাপদে আছে, হিন্দুরা এত নিরাপদে আছে বলে আমার জানা নেই। বরং সেখানে দলিত বিভিন্ন গোত্র নিয়ে যে অবস্থা চলতেছে, দেখেন হিন্দুদের মধ্যে তো জাত বেদের কোনো অভাব নেই, এদিকে আমি ব্যাখ্যায় যাব না। এমনকি এক হিন্দুর ঘরে আর একজন ঢুকলে উষ্টা লাগে, এক হিন্দু আর এক হিন্দুর ঘরে ঢুকলে, এক হিন্দু সম্প্রদায় আর এক হিন্দু সম্প্রদায়ের, কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সংখ্যালঘুরা সবচেয়ে বড় নিরাপদে আছে। আমাদের দেশের হিন্দু বা অন্য সম্প্রদায় সংখ্যালঘুদের নির্যাতনটা অনেকটা শ্রেষ্ঠ, অনেকটা এই যে ভাঙ্গা, এর মধ্যে অনেক সময় দেখা যায় যে হিন্দু সম্প্রদায় আছে। এই জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম আগের থেকেই যে প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসি ক্যামেরা ফিটিং করা উচিত। যেখানে সিসি ক্যামেরা থাকবে না সেই পূজা মণ্ডপের অনুমতি দেওয়া হবে না, কিন্তু সেটা বাস্তবায়ন এখন পর্যন্ত হয়নি। এটা হয়নি। দেখেন, 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি মন্দির পাহারা দিয়েছিলাম আমরা জানি যে ভারত এদেরকে ব্যবহার করবে, এর জন্য আমরা আগে থেকে প্ল্যানটা করেছিলাম। তাদেরকে আমরা সতর্ক করেছি, বলেছি, আমরা তাদেরকে মানে সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম, তাদেরকে আমরা পাহারাদারি। এখন আপনারা তাই করে যাচ্ছেন, তাই তো? আমরা এখনই করি। যে অন্য ধর্মাবলম্বীরা ধর্মের নামে একটা ফানি কাজ করতেছে বা একটা খারাপ কাজ করতেছে, কোট আনকোট, কারণ যার যার ধর্ম তার কাছে, এইটা বলাটার শিক্ষা আপনারা দেন কিনা আপনাদের যারা ছাত্র বা অনুসারী আছে, বা এটা দেয়াটা ঠিক কিনা? কারণ আমি কেন এটা বলি, আমি কিন্তু কখনো পোপরে শুনি না বলে যে মুসলমানরা এই কাজটা করে, এটা ঠিক কিরকম জানি ফানি। আমি একটা হিন্দু যে একটা খুব বড় মানুষ আছে, সে একটা বলতে শুনি না যে মুসলমানরা এই কাজটা করে, এটা খুব ফানি। আমাদের হুজুররা বা আমাদের আলেমরা এই কথা কেন বলেন? অনেক সময় যদি কেউ কেউ কম্প্রোমাইজ করতে চায়, মুয়াজ্জিন করতে চায়, যেমন ধরেন আপনার কোটটা ভালো না মন্দ, তখন আরেকটা কোটের সাথে তুলনা দিতে হয়। ওকে, যেমন সূর্যর আরেকটা সূর্য না থাকলে এটা তুলনা দিন কিভাবে? এই তুলনাটা কি খুব জরুরি? আমি তো সবচেয়ে ভালো ধর্ম, এটা সবসময় জরুরি না। ইসলাম ধর্ম কি কারোর সাথে আমি কোনো তুলনা করতেছি? আমার তো ওরে বলার দরকার না, সর্বশ্রেষ্ঠ। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু ধর্ম পালন করা, আচ্ছা সমস্যা কি?
আমি খ্রিস্টান ধর্ম পালন করার সমস্যা কি যদি আপনি বলেন দুইটার মধ্যে আমরা পার্থক্য করেন, তখন এই পার্থক্য করি, এটা আমার মনে হয় কোনো, যদি আমি পার্থক্য করি আমার কাছে সমস্যা না, আমার কাছে সমস্যা না শায়ক। আমি জিনিসটা শুধু বলি, আমি যখন 10টা জায়গায় বসে থাকি, যখন আমার 2টা বন্ধু থাকে যারা সুন্নি মুসলমান নন, তারা যদি আমি কোনো একটা আলেমের বক্তব্য ভালো বলে, ধরা যাক আমি শায়কে চরমনায় সৈয়দ ফজলুল করিমের বক্তব্যই তাদের শোনাইতেছি যে দেখো কিরকম করে উনি মানুষকে দাওয়াত দিতেছেন, এর মধ্যে হঠাৎ করে যদি আমি শুনি যে উনি বলতেছেন যে হিন্দু ধর্মরা আসলে খাস্যর পূজা করে, হিন্দু ধর্ম আসলে খুব একটা অপচয়ের ধর্ম, হিন্দু ধর্ম একটা নাথিং ধর্ম, ইট হার্টস। মানে আমার কাছে এটা আননেসেসারি মনে হয়। আমি শুধু আপনার কাছে বিচারটা দিয়ে রাখলাম, কারণ আমি তো ওর সাথে প্রতিযোগিতা করতে বসি নাই, আমি ওরে দেখাইতে বসছি যে দেখো ইসলাম ধর্ম কত সুন্দর করে উনি বলতেছেন। খালিদ ভাই দেখেন, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। দেখেন, কেউ যদি চিন্তা ভাবনা ভালোর দিকে যায়, সে কিন্তু খারাপের থেকে ভালো পায়, আর কেউ চিন্তা করছে খারাপের দিকে যান, সে ভালো মতো। আবার দাড়ি কমাও একটু দিতে হয়, দাড়ি কমা দিলে আর না করিবেন না করিবেন না মধ্যে, মানে ওই দাড়ি কমাটাও একটু জরুরি, কোথায় থামতে হয় পিরিয়ড সেটা একটু জরুরি। আমাদের শেষ প্রশ্ন সাহেব, এই জনপ্রিয় অনেক ইসলামী বক্তা, আমি জানি যে অনেকে, মানে আপনি আসলে আলেমদের আলেম, আপনি পীর সাহেব চরমনায় অনেকেই আপনার কাছে আসেন, অনেক কিছু বিষয় আপনার সাথে পরামর্শ করেন, সেই জন্যই আপনার কাছে বলা, আপনি অন্যভাবে নেবেন না। জনপ্রিয় অনেক ইসলামী বক্তা গত অগাস্ট থেকে ডক্টর ইউনূসের ব্যাপক প্রশংসা করেছেন, এমন কারো কারো পুরনো ওয়াজে আবার ফিরে ফিরে আসছে, যেহেতু ইন্টারনেটে ফুটপ্রিন্ট রয়ে যায় যে ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংকের সমালোচনা, সুদ, নারীর ক্ষমতায়ন, এইসব নিয়ে অনেক কথাবার্তা দেখা যায়। এই যে সার্বিক প্যাকেজটা, এই ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংক, নারীর ক্ষমতায়ন, এটা নিয়ে আপনাদের আসলে অবস্থানটা কি, এবং এটা ডক্টর ইউনূসের অবস্থানের সাথে সাংঘর্ষিক? কোন সময় সে ভালো দিকটা আলোচনা করে, কোন সময় খারাপ দিকটা আলোচনা করছে, একটা মানুষ দুই দিকে থাকতে পারে, হতে পারে এরকম মেবি। একটা মানুষ দুই দিকেই থাকতে পারে, ভালো আলোচনা করছে, খারাপ আলোচনা করছে। আপনাকে অনেক ধন্যবাদ সাহেব।